কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমি গানটা প্রফেশন হিসেবে নেব। এবং রীতিমতো সবাই পিঠ চাপড়াচ্ছে, এসে করছে, এবং সেই যে জিনিসটা ঘটলো সেটা ভেতরটাকে খুব নাড়িয়ে দিয়েছে যে এটা কি, এই ফিলিংটা কি। কিন্তু এটা কখনো কাউকে বলে উঠতে পারিনি, আর বললেও কেউ বুঝবে না, পাগলই বলবে। যেটা এখনো বলে তাতে কোনো অসুবিধা নেই। কখনো তো ভাবিনি যে গান গাইবো, মানে প্রফেশনালি গান গাইবো। এবং লেখার কথা তো মানে একদম অনেক দূরের কথা আর কি। আমি কোনোদিনও ভাবিনি গান লিখবো। সুমন যখন দেখলাম করলো, তখন আমি আরও ভালোভাবে দেখতে পেলাম যে এই তো হচ্ছে। এরকমটা মানে পকেটে এত পয়সা নেই যে এসে জ্যাম প্যাডে জ্যাম করবো, সেটা তুমি করে দাও, কিন্তু কারোর কাছে গিয়ে হাত জড়ো করতে হবে। তাহলে আমি গান বাজনাটা এমন কিভাবে করলাম যে আমার গান বাজনাটা দিয়ে আমি কানেক্ট করতে পারছি না। আমার জীবনে বাইকের কোনোদিন শখ ছিল না, শুধুমাত্র ওই 10 মিনিট বাঁচাবো বলে আমি বাইক কিনেছিলাম। তারা সবাই হয়তো ভাবে যে আমি একজন ফোক সিঙ্গার, সেই অর্থে বলতে গেলে গিটার আমি শিখিনি। প্রত্যেকটা আর্টিস্ট জানে সে যেখানে বসবে, যে ঘরে বসবে, সেখানে যে থাকুক, তাকে কানেক্ট করাটাই তার একমাত্র মোটো। আমার বন্ধুরা আমার সাথে থাকলে, সেটা যদি একটা পাহাড় সমুদ্র ছেড়ে একটা রুমও হয়, সেটা আমার কাছে বেস্ট প্লেস। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। তারে আমার তারে আমার মনে করি আমার হয়ে আর হইল না আমার। তারে আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। ধরি তারে ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিড়লে বসে করো যোগ সাধনা। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। 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 অসাধারণ, অসাধারণ। নমস্কার, ফিরে এলাম গান পিয়নের পডকাস্ট অনুষ্ঠান গান পাগল নিয়ে। আমাদের আজকের শিল্পী আমাদের ছোট ভাই কমল দাস। আজকে আমরা কমলের সাথে আড্ডা মারব। কমল সাধারণত প্রচলিত ফোক সং গান, শুধু প্রচলিত কেন, অপ্রচলিত ফোক সংও ও গায়, এবং তার সাথে ওর নিজের গান আছে, নিজের গানও গায়। তাহলে আজকে আমাদের আড্ডা
কমলের সাথে। কমল, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি সবসময় তোমার, যেহেতু আমি নিজেও ফোকটা খুব পছন্দ করি, ওই জন্যে তোমার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে আর কি। অনেক তো ধন্যবাদ। আজকে আমরা কিছু গান তোমার থেকে শুনবো, আর তোমার এই গানের জগতে যে প্রফেশনাল জার্নি, এইটা সম্পর্কে আমাদের দর্শকদের শোনাবো, তুমি বলবে, আমরা সবাই শুনবো। একদম। তো আমরা প্রথমে তোমাকে এই প্রশ্নটা রাখতে চাই যে তোমার গানের প্রতি যে ভালোবাসা, সেটা কবে থেকে শুরু হলো? শৈশবের স্মৃতি যদি তোমার মনে থাকে, সকলেরই থাকে, শৈশবের স্মৃতিটা একটু বেশি মনে থাকে আমাদের। তো কবে থেকে তোমার গানের প্রতি ভালোবাসা? গানের প্রতি ভালোবাসা বলতে একদম ছোট থেকেই। ছোটোবেলা থেকে গান শুনতে খুব ভালোবাসতাম। টিভিতে, রেডিওতে, বিভিন্নভাবে যে কোনো মাধ্যম থেকেই গান যখন কানে আসতো, প্রচণ্ড ভালো লাগা তৈরি হতো মনের ভেতর এবং সেগুলো থেকেই গুনগুন করা শুরু। এবং সেগুলো নিয়েই আমার সবটা আর কি। আমি মানে মাঠে হয়তো খেলতে খেলতে গুনগুন করছি, বাড়িতে বসে আছি, পড়তে বসে হয়তো পড়া বন্ধ করে দিয়ে গুনগুন করছি। এভাবেই আমার ভেতরে গানটা আস্তে আস্তে আসতে শুরু করে। এবং তোমার বাড়িতে গান বাজনার রেওয়াজ ছিল? না, আমার বাড়িতে একেবারেই গান বাজনার রেওয়াজ ছিল না। বাড়ির আমার মানে বংশের কেউই সেইভাবে গান বাজনা কোনোদিনও করেনি। আমি শুনেছিলাম যে আমার খুব দূর সম্পর্কের এক জেঠু, উনি নাম সংকীর্তন করতেন, কিন্তু আমার না হলে বংশে সেইভাবে কেউ কোনোদিন গান বাজনা করতেন না। বেশ। তোমার বাড়িটা কোথায়? তোমার মানে জন্মানো কোথায়? তুমি জন্মেছো কোথায় এবং বেড়ে ওঠা স্কুল কলেজ এগুলো কোথায়? আমি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আমতলার ছেলে। আচ্ছা, ঠিক আছে, আমতলা। একদম আমতলা আমার নিজের গ্রাম, ওটাই আমার জন্মস্থান এবং ওখানেই আমার বেড়ে ওঠা, ওখানেই স্কুল কলেজ, বিদ্যানগর কলেজ আমার। তো এই সার্কেলটুকুর মধ্যেই আমার সবটা আর কি। বাহ, অসাধারণ। তো তুমি গানের জগতে আস্তে আস্তে যে এলে, এই জার্নিটা আমাকে একটু বলো, বা দর্শকদের জন্য বলো। তুমি এরপরে গানকে কবে তুমি প্রফেশনালি নিলে, বা তোমার সাথে একটু আগে আমার আলোচনা হচ্ছিল, আমরা শুনছিলাম যে তুমি কলেজে পড়াকালীন তোমার যারা বন্ধুবান্ধব ছিল কলেজের, যারা সহপাঠী, যারা তোমার স্কুলেও হয়তো পড়েছে, পরবর্তীতে গিয়ে দেখেছো তোমাদের অ্যালাইনমেন্টটা একদিকে, মানে সবাই গান বাজনা করতে ভালোবাসো, তোমরা একটা দল খুললে, এইগুলো যদি একবার বলো। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে গান বাজনা ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু সেভাবে ওই প্রথাগত শিক্ষাটা হয়নি, সেটা পরিস্থিতির কারণেই। তো এবং আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি যে আমি মানে গান বাজনার প্রফেশনে চলে আসবো, এটা একেবারেই ঠিক ছিল না। তো যখন ওই যেটা বললাম আমি আগেই, যে ছোটোবেলায় যখন গান শুনতাম, সেগুলো আমাকে খুব ভেতর থেকে নাড়া দিত এবং ভালো লাগতো আমার। এবং পাড়ার মধ্যেও আমি এরকম গান গেয়ে গেয়ে বেড়াতাম আর কি। হয় না, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, গুনগুন করতে করতে যাচ্ছি, পাড়ার কোনো কাকু বা কাকিমা বলে উঠলেন যে এই গানটা কিন্তু তুই খুব ভালো গাস, এটা নিয়ে ভাবতে পারিস। বা এমনটা হয়েছে যে মানে আমি তো বেসিক্যালি একজন গ্রামের ছেলে, তো স্নান করতে গেছি, গাছে উঠেছি, ওখান থেকে ঝাঁপ দিয়ে হয়তো একটা ডুব স্নান দেবো আর কি। তো গাছে বসে বসে গান গাইছি, এরকম স্মৃতি রয়েছে আমার বাড়ির আশেপাশে, সবাই সেভাবেই জানে ব্যাপারটা। তো এভাবে আমার গানটা প্রচণ্ড ভালো লাগতো, কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমি গানটা প্রফেশন হিসাবে নেব। তারপরে আস্তে আস্তে আর কি, যখন আস্তে আস্তে আমি বেড়ে উঠছি, স্কুলে এলাম, তখন স্কুলের প্রার্থনা সঙ্গীত হচ্ছে, সেখানেও আমাকে ফ্রন্টে দাঁড় করিয়ে দেওয়া হতো, কারণ তারা মনে করতো যে হয়তো আমার গলায় একটু সুর আছে এবং আমি গানটা একটু শুনে শুনে হলেও ভালো গাইতে পারি। তো এইভাবে আস্তে আস্তে ব্যাপারটা ভেতরে ইনপুট হচ্ছিল আমার। তারপরে যখন হাই স্কুলে এলাম, বন্ধুদের দলবল মিলে, যেটা আমরা সবাই ছোটোবেলায় করে থাকি, বেঞ্চ বাজিয়ে গান। তো বেঞ্চ বাজিয়ে আমার গ্রুপ ছিল আর কি, তারা সবাই এই ভিডিওটা দেখলে তারাও রিলেট করতে পারবে যে আমরা সবাই বেঞ্চ বাজিয়ে গান গাইতাম। এবং এটা এটা সবাই করেছি আমরা ছোটোবেলায়। তো এই গানটা যখন আমরা করতাম, আমরা খুব আনন্দ পেতাম। সেই আনন্দটা পেতে পেতে আস্তে আস্তে সেই ভালো লাগাটা আরও বাড়তে থাকে। তারপরে যখন আমি কলেজে এলাম, তখনও কিন্তু গান বাজনা মানে করবো ভাবিনি, সিরিয়াসলি নিইনি বা এরকম কিছু, মানে শখেই চলছে। তুমি তখন শখে হলেও গানটা করছি, মানে গান গাইতে ভালো লাগে, শুনলেই কোনো কিছু শুনছি গাইছি, এরকম একটা ব্যাপার রয়েছে ভেতরে। তো তারপরে যখন কলেজে এলাম, কলেজের ফার্স্ট ইয়ারও এমনিই কেটে গেল। তো তারপরে যখন কলেজে এলাম, তখন কলেজে আমাদের টিচার্স ডে ছিল। তো সেই টিচার্স ডেতে
কলেজের যারা অধ্যাপকরা ছিলেন তারা এরকম জিজ্ঞেস করছিলেন যে আজকে টিচার্স ডে, তোমরা যদি কেউ কিছু পারফর্ম করতে চাও করতে পারো, আমরাও তাহলে খুশি হই। তো যেটা মানে যেহেতু স্কুলে সবাই জানতো যে আমরা মোটামুটি বেঞ্চ বাজিয়ে হলেও গান বাজনাটা করি, তো সবাই কি হয় এক প্রকার ঠেলে আমাদেরকে তোমাদেরকে প্রমোট করে দিল। হ্যাঁ, বন্ধু বান্ধবরা প্রমোট করে দিল যে গান করে। হ্যাঁ, যেটা হয় না, মানে আমরা হয়তো বলতে চাইছি না, আমরা একটু লজ্জা পাচ্ছি, যেহেতু আমি নিজে খুবই মানে একজন লাজুক ছেলে, এটা আমি সকলেই জানি যে তুমি একটু শাই, কিন্তু একবার মিশে গেলে তুমি কথা বলতে পারো। হ্যাঁ, একদমই তাই। তো মানে মুখ লুকাচ্ছি, এদিক থেকে বন্ধুরা সবাই মিলে জানে এইভাবে বলে ঠিক ঠেলে তুলে দেওয়া হলো আমাকে আর একটা ভাইকে। তো দুজনে মিলে আমরা সেদিন দুটো রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। তো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আর মনোমর মেঘেরও সঙ্গী। তখনও কিন্তু গান শিখি না, স্বরলিপি মেনে গাইছি না, তখন স্বরলিপির ব্যাপারটাই জানি না কিছু। তো যেটা হয় শুনে ছোটোবেলা থেকে গ্রামে গঞ্জে যেভাবে মাইকের থ্রু শুনেছি সেইটাই মুখস্থ হয়েছে, সেটাই গিয়েছি। এবং সেইটা গাওয়াতে যেটা হলো, সবাই প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করলো, প্রচণ্ড মানে সেটা প্রচণ্ড, সেটা আমাদের অধ্যাপক থেকে শুরু করে যারা ছিলেন ওই রুমে সবাই, এবং সেটা ভেতরটাকে জাস্ট নাড়িয়ে দিয়েছিল যে এটা কি হলো। প্রথমবার একসাথে এত অ্যাপ্রিসিয়েশন, যেই দেখছে সেই বলছে যে ভাই দারুণ গেয়েছো। হ্যাঁ, মানে এবং রীতিমতো সবাই পিঠ চাপড়াচ্ছে, এসে করছে, এবং সেই যে জিনিসটা ঘটলো সেটা ভেতরটাকে খুব নাড়িয়ে দিয়েছে যে এটা কি, এই ফিলিংটা কি, এই ফিলিংটা একটা অদ্ভুত, যেটা আমি আগে কোনো দিন পাইনি, কোনো কিছু থেকে পাইনি। তো যেটা কোনো কিছু থেকে পাইনি এরকম কিছু যখন প্রথমবার আমার কাছে আসছে, তখন আমার মানে সেই মুহূর্তটা হয়তো ওইভাবে কেটে গেছে, কিন্তু পরে চিন্তা করেছি যে আমাকে এরকম কিছু করতে হবে। কারণ ছোটোবেলা থেকেই আমার এই ব্যাপারটা ছিল যে মানুষের ভালোবাসা পাবো, মানুষের হাততালি পাবো, এই হাততালি নেশাটা আমার খুব, হ্যাঁ। তো এইগুলো ভেতরে ছিল, কোথাও একটা সেদিন ওই বারুদের মধ্যে আগুনটা লেগে গেছিল। আচ্ছা, একটা জিনিস তুমি করতে, আমার জাস্ট তোমার সাথে আমার শৈশবটাকেও খুঁজে পাচ্ছি বা কৈশোরটাকে খুঁজে পাচ্ছি। যখন আমাদের তো প্রচুর গান হতো, অনেক সময় শীতকালে গান হতো, মানে মাচা বেঁধে বা বিভিন্ন সময় প্রোগ্রাম হতো, গানের প্রোগ্রাম, ওপেন এয়ার প্রোগ্রাম, যেগুলো আর কি সবাই, কোনো টিকিট লাগবে না, এসে দেখবে, এরকম ধরনের প্রোগ্রাম। তো ওই সময় এখনো হয়, পুজো টুজোতে হয় যে। তো ওই সময় একটা অদ্ভুত আকর্ষণ, সবাই হয়তো বসে দেখছে, আমি যেরকম, হয়তো তুমিও বা আমি জানি না, ওই স্টেজের সামনে চলে যেতাম, হাঁ করে দেখতাম সহশিল্পীরা বাজাচ্ছে, কেউ কিবোর্ড বাজাচ্ছে, কেউ বেস গিটার বাজাচ্ছে, কেউ গিটার। আমি তো এখনো উইংসের পাশে চলে যাই, ভালোভাবে প্রত্যেকটা বাজনা লক্ষ্য করি কে কিভাবে বাজাচ্ছে এবং তাদের নৈপুণ্যটা লক্ষ্য করি। তোমার হতো? একদমই তাই, মানে আমার অ্যাকচুয়ালি ওই যে গান বাজনার শুরুটা এভাবেই, মানে আমি ওই যে বললাম না প্রথাগত শিক্ষা আমার নেই, কিন্তু যেটা হতো আমাদের ধরো মেলা হচ্ছে অথবা পুজো হচ্ছে, যেগুলো হয় দেখবে গ্রামে গঞ্জে মফস্বলে এখনও চলে, যে একটা মাচা বেঁধে দেওয়া হলো, যেটাকে স্টেজই বলা হয়, মঞ্চ, এবং সেইটাতে কি হয়, তখন যখন আমার ছোটোবেলায় আমি বলছি বিভিন্ন কণ্ঠী শিল্পীরা আসতো, কণ্ঠী শিল্পীদের যে প্রচলনটা, যে কিশোর কুমারের কণ্ঠে আসছে এরকম অমুক বলে এইভাবে হতো। তো সেটাকে অর্কেস্ট্রা নাইট বলা হতো। তো যেটা হতো, ওই মঞ্চ বাঁধা হয়েছে এবং ত্রিপল পেতে দেওয়া হয়েছে, একটা বিরাট জায়গা, তার মধ্যে ত্রিপল পেতে দেওয়া হয়েছে। তো আমাদের ওখানে, আমার জায়গাটার নাম হচ্ছে নিমতলা, তো সেই নিমতলা জায়গায় একটি 5ই বৈশাখে একটি মেলার গোষ্ঠ মেলা হয়। তো সেই মেলাতে এরকম ত্রিপল পেতে দেওয়া হয় এবং মঞ্চ বাঁধা হয়। গ্রামের সমস্ত, বা শুধু আমাদের গ্রামেই না, পাশের গ্রাম থেকেও বিভিন্ন সমস্ত মহিলা থেকে শুরু করে যারাই, সবাই এসে উপস্থিত হয়ে যেত এবং অনুষ্ঠান শুরু হতো, এবং সেটা চলতো সারা রাত ব্যাপী। তো আমিও সেখানে চলে যেতাম, কখনো ত্রিপলে বসেও গান শুনতাম, কখনো সামনে গিয়ে দেখতাম যে কি কি বাজছে, কিভাবে গাইছে। এবার এরকমটাও হয়েছে, মানে ধরো গান গাইছে শিল্পী, কোনো একটা লিরিক্যালি ভুল করছে বা কিছু একটা মনে হচ্ছে, সে গানটা তো আমার মাথার মধ্যে বসে আছে, এগুলো শুনে শুনে বড় হয়েছি, কোনো একটা ভুল হচ্ছে, মনে হচ্ছে যেটা ভুল, তখন নিজের কেমন জানি একটা বিরক্ত হচ্ছে যে এটা যদি ঠিক করে হ্যাঁ এরকম, একদমই আমি থাকলে হয়তো এই জায়গাটা সুরটা লাগাতাম, বা এই যেটা ভুল গাইলেন শব্দটা, মানে ঠিক যেমনটা হয়, আমরা কোনো সিনেমা দেখতে দেখতে ঠিক যেভাবে রিলেট করি হিরোর জায়গায় নিজেকে, অথবা হিরোইনের জায়গায় কোনো একটা মেয়ে
নিজেকে দেখছে। সেরকমভাবেই আমার এই বিষয়গুলোতে যেহেতু ভালো লাগা ছিল, যখন মঞ্চে কেউ গান গাইছে আমি মনে করছি ওটা আমি গাইছি এবং আমার জন্য এই মানুষগুলো বসে আছে এবং তারা আমার জন্য হাততালি দিচ্ছে অথবা তারা আমাকে ভালোবাসা দিচ্ছে। এই ফিলিংটা না আমি নিজের ভেতরেই ছিল, কিন্তু এটা কখনো কাউকে বলে উঠতে পারিনি। আর বললেও কেউ বুঝবে না, পাগলই বলবে। যেটা এখনও বলে তাতে কোনো অসুবিধে নেই। আমার নিজের একটা লেখা গানও আছে পাগল প্রয়োজন বলে, সেটা আমি হয়তো শোনাতেও পারি। যাই হোক, তো আমরা এই ব্যাপারটাতে আসছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ফিলিংগুলো ভেতরেই ছিল এবং কখনো এরকম ভাবিনি যে সত্যি সত্যিই কোনো একদিন ওখানে উঠে গান গাইবো, কিন্তু খুব ইচ্ছে করতো, কাউকে বলতে পারতাম না। তারপর সেই ইচ্ছেগুলো নিয়ে যখন ওই কলেজের ঘটনাটা আমি বললাম যে একদিন ওইভাবে বন্ধুরা তুলে দিল এবং সেখান থেকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন পেলাম। তারপর যেটা হলো যে আস্তে আস্তে আমাদের এরকম যারা সুপ্ত ইচ্ছা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা, এরকম বেশ কিছু ছেলে আমরা একসাথে ভিড়ে গেলাম, মানে দল বেঁধে ফেলে। হ্যাঁ, আমি একটু শর্ট করেই বলছি, কারণ ডিটেলে বললে তো অনেক গল্প, সেটা শেষ হবে না, মানে 3-4 ঘন্টা লেগে গেলেও হয়তো শেষ হবে না। তো যাই হোক, তো সবাই মিলে একটা দল গঠন করে ফেললাম, দল অর্থাৎ ব্যান্ড। তো সেখানে ব্যান্ডের নামকরণ হলো, আমাদের ব্যান্ডের নাম হলো ইচ্ছে ডানা। হ্যাঁ, তো সেই ব্যান্ডটা আমরা আজ 12-13 বছর রান করছি এবং সেখানে আমরা সবাই নিজেরা গান বাজনা করতে শুরু করলাম। তখনও কিন্তু যখন ব্যান্ড ফর্ম করেছি তখনও কেউ কিছু শিখি না, এটা খুব অপরাধের ব্যাপার, কিন্তু আমি এখন মনে করি যে ওটা সেদিন শুরু করেছিলাম বলেই হয়তো আজকে আমি গান বাজনাটা করতে পারছি, কোনো কিছু না ভেবে। কারণ তখন শিক্ষাটা ছিল না, কিন্তু তার বেশ 1 বছরের মধ্যেই আমরা সবাই রিয়েলাইজ করি যে গান বাজনা করলে ডেফিনেটলি শিখে করা উচিত। ভালো লাগা একটা থাকতেই পারে, সেটা তুমি তোমার ঘরে বসে গাইতেই পারো, পাড়ায় গ্রামার মেনে শেখাটা পাড়ায় আড্ডা দেওয়ার সময় তুমি গাইতে পারো, কিন্তু সেটা যখন মঞ্চে পারফর্ম করছো, মানুষ তোমাকে ডাকছে গান শোনার জন্য এবং তার বিনিময়ে তোমায় পারিশ্রমিক দিচ্ছে, অবশ্যই তোমাকে জেনে গাইতে হবে, শিখে গাইতে হবে। তাতে আমার মনে হয় জিনিসটাকে সম্মান করা হয়। একদম। তো সেইভাবে আস্তে আস্তে আমরা শেখা শুরু করলাম সবাই। যে ড্রামার সে ড্রাম শিখতে শুরু করলো, যে গিটারিস্ট সে গিটার শিখছে, আমিও ভোকাল শিখতে শুরু করলাম। এইভাবে আমার গান বাজনার শুরু, এবং সেই শুরু থেকে এখনও পর্যন্ত প্রতিনিয়ত এই মুহূর্তেও আমি শিখছি কিছু না কিছু, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করে করে ধীরে ধীরে নিজেকে আমি চেষ্টা করছি এইভাবে গানের মধ্যে নিয়ে যেতে রাখার। এটাই আমার জার্নি। দারুণ। এবার তোমাকে আমি জিজ্ঞেস করি, তুমি একটু আগেই বললে, আমরাও জানি সেটা, তুমি অরিজিনালস তোমার নিজের আছে, নিজে লিখেছো এবং কম্পোজ করেছো। তাহলে এই অনুপ্রেরণাটা তুমি কোথা থেকে পেলে, এবং পরবর্তীতে তুমি আমাদের একটা তোমার অরিজিনালস শোনাও। অবশ্যই শোনাবো, এবং যদি এটা নিয়ে বলতে হয়, ওই আবার একই কথা বলবো যে কখনো তো ভাবিনি যে গান গাইবো, প্রফেশনালি গান গাইবো, এবং লেখার কথা তো একদম অনেক দূরের কথা আর কি। আমি কোনোদিনও ভাবিনি গান লিখবো, কিন্তু যখন যেটা হয় যে আমরা যখন একটা ব্যান্ড ফর্ম করেছি, সবাই আমরা জানি যে ব্যান্ড একটা তৈরি হয় নিজেদের কথা বলার জন্য। ঠিক ঠিক। ব্যান্ড মিউজিক যারা করতে আসে এরকম নয় যে শুধু গান ভালো লাগে একটা গান কপি করে তুলে নিলাম, তুলে নিয়ে সেটা পারফর্ম করে দিলাম, সেটার অর্থ ব্যান্ড নয় আমার কাছে অন্তত। আমি ভুলও হতে পারি। না, ব্যান্ডের মানে ব্যান্ড তো আর সব সময় যে অন্যের গান গায় তা নয়। ব্যান্ডের প্রথম শুরুটাই বা যেটা টার্গেট থাকে হচ্ছে নতুন কিছু তৈরি করা, নিজেদের কথা বলা, যে কথাগুলো আমরা হয়তো বলে উঠতে পারি না নিজেদের জীবনে সবাইকে। হতে পারে সেটা কোনো প্রতিবাদ, হতে পারে সেটা কোনো ভালোবাসার কথা, হতে পারে সেটা কোনো দুঃখ, হতে পারে সেটা সমাজের কোনো কথা। তো যাই হোক, সেগুলো বলতে হয়তো আমরাও চাইতাম কোথাও কোথাও। যখন আস্তে আস্তে বড় হচ্ছে এগুলো আমরা বুঝতে পেরেছি যে আমরাও কিছু বলতে চাইছি, সেই কারণেই হয়তো ভগবান আমাদেরকে এই পথেই আনছে। তো সেই কারণে আস্তে আস্তে আমরা বসতাম, বিভিন্ন চেনা যে গানগুলো, সেটা ফসিলসের গান হোক, ক্যাকটাসের গান হোক, বা কোনো লোকগীতি হোক, আমরা সেগুলোকে নিজের মতো করে গাইতাম। কিন্তু সামহাও মনে হতো যে আমরা গাইছি, ভালো লাগছে, কিন্তু নিজেদের কথা না বললে কি সেটা হয়? তো তারপর আস্তে আস্তে আমার ব্যান্ড মেম্বাররাই বললো যে গান লিখতে হবে। এবং আমার যখন আমি ব্যান্ড শুরু করেছিলাম তখন আমার বন্ধু ছিল তনয়, ও খুব ভালো গান লিখতো, ঠিক আছে, ও লিখতো, এবং তখন আমরা চেষ্টা করতাম সুর দেওয়ার, এবং সেই লেখা থেকে কিছু কিছু মনে হতো আমিও একটু লিখে ওর সাথে জুড়ে দিই, কোনো গানের হয়তো অসমাপ্ত অংশ আছে, সেইভাবে আমি আস্তে আস্তে লিখতে শুরু করি। এবং প্রথম দিকের লেখাগুলো সেই যেটা হয় আর কি, ছড়ার মতো হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না, লিখে খুব ভালো লাগছে যে এটা কী লিখে ফেলেছে, এটা বিশাল ব্যাপার মনে। তারপরে এখন যখন শুনি মনে হয় যে এগুলো কী করেছিলাম,
কিন্তু ওই আবারও একই কথা যে প্রথম ওই শুরুটা না করলে হয়তো এখন যে গানগুলো লিখেছি, যে গানগুলো সুর করেছি বা যে গানগুলো কম্পোজ করে মানুষের কাছে দিয়েছি, এত লক্ষ লক্ষ মানুষ শুনেছে, ভালোবাসা দিয়েছে, সেগুলো হতো না। ওই শুরুটা মানে ওই কি বলবো, একটা খুব কাঁচাভাবেই একটা শুরু হয়ে গেছিলো। খুব নিজে জানিও না, যা দেখছি চারপাশে তাই লিখছি। তখন আমি মানে বয়সটা খুবই অল্প, হতে পারে তখন মনে প্রেম আসছে, অন্যভাবে আসছে, হতে পারে আমার নদীর ধারে গেলে সেই হাওয়াটা ভালো লাগছে, সেখান থেকে কিছু নিচ্ছি, বা নৌকা ভেসে যাচ্ছে সেগুলো দেখছি, এইভাবে ভেসে দেখে পরীক্ষা শেষ হয়েছে সেরকম কিছু একটা লিখছি, যে পরীক্ষা শেষ আজ লাগছে বাড়ি বেশ, এরকমভাবে জোড়ার চেষ্টা করছি আর কি নিজের কথাগুলোকে। এইভাবে জুড়তে 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 কবে জানি আমি নিজে গান লিখতে শুরু করে দিলাম। আমার এই কথা প্রসঙ্গে মনে পড়ছে, আমি বেশ কয়েকদিন আগে একটা রবীন্দ্র সদনের প্রোগ্রাম দেখতে গেছিলাম, এই চন্দ্রবিন্দুর। তো তাতে উপলদা খুব সুন্দর করে এই গান লেখার শুরুটা বুঝিয়েছিল। ওনাদের তো ওই উইটটা সাংঘাতিক বেশি। তো ওখানে অনিন্দদা ছিলেন, উপলদা ছিলেন, সবাই, চন্দ্রিলদা ছিলেন, সবাই ছিলেন। বলছে যে আমরা যখন স্কটিশে পড়ি, প্রথম আমাদের যে গান লেখা, গানের সুর মাথায় এসছে, কিন্তু তো একটা গানের শব্দ বা লিরিক্সটা তো লিখতে হবে। প্রথমে একদম টু স্টার্ট উইথ আমরা করতাম কি, 4-5টা দুর্বোধ্য কবিতা, হ্যাঁ, সুবোধ সরকার, জয় গোস্বামী, এদের কবিতা নিয়ে বসতাম, বসে এর থেকে একটা লাইন, ওর থেকে একটা লাইন, এর থেকে একটা লাইন, এর থেকে একটা লাইন নিয়ে একটা সাংঘাতিক গান তৈরি হলো। এবং সেটাতে আমরা সুর দিতাম। সুর দেওয়ার পরে দেখা যাচ্ছে সে একটা দুর্বোধ্য মানে তৈরি হলো। সেই গানগুলো অবশ্য ভবিষ্যতে ওনারা আর করেননি, বাট দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। অ্যাকচুয়ালি এটা আমার তোমাকে উদাহরণটা দেওয়ার একটাই কারণ, যে গানটা লেখাটা কোথাও থেকে একটা শুরু হয়, সেই শুরুটা না করলে পরে বোঝা যায় না কিভাবে আমি এগোবো। একদমই তাই। কম্পোজিশনটাও হয়তো আমারও ব্যাপারটা তাই হয়েছিল, যে শুরু করে দিয়েছিলাম, জানি না কেন করেছিলাম, কিন্তু করেছিলাম। এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রসদ পেতে পেতে যখন আমি দেখলাম বা আরও বিভিন্ন মানুষকে স্টাডি করলাম, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এভাবে ভাবা যেতে পারে, ওভাবে ভাবা যেতে পারে। এইভাবে ভাবতে 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 কখন জানি আস্তে আস্তে সেই জায়গাটা আস্তে আস্তে একটা শেপ নিতে শুরু করে, এবং সেই শেপটাই আজকে গান হয়ে প্রকাশ হচ্ছে। একটা অরিজিনাল শুনি, তুমি একটু গানটা যেটা শোনাবে সেটার একটু ভূমিকা আমাদের বলো, এটা কি, থিমটা তোমার কি, বা এটা কবে লিখেছিলে যদি তোমার মনে থাকে। এই গানটা যেটা এখন শোনাবো, সেই গানটা নাম হচ্ছে পাগল প্রয়োজন। তো সেই গানটাই আমাদের ব্যান্ড থেকে রিলিজ করা প্রথম গান। তার আগে আমার একটা গান বেরিয়েছিল, সেটার নাম ছিল শিহরণ, সেটাও বেশ কিছু মানুষ পছন্দ করেছিল। কিন্তু ব্যান্ড থেকে আমাদের প্রথম গান রিলিজ হয় পাগল প্রয়োজন। এবং সেই পাগল প্রয়োজন আমার কাছে এসেছিলো এভাবে, মানে পাগল প্রয়োজন কনসেপ্টটা এসেছিলো এভাবে যে ওই আর কি, যারা গান বাজনা করে, যারা একটুখানি আলাদাভাবে থাকতে চায় বা একটু অন্যভাবে ভেসে থাকে বা ভাবুক প্রকৃতির, তাদেরকে তো আমরা আশপাশ থেকে সবাই পাগল বলেই আখ্যা দিয়ে থাকি, ও পাগলও কি বোঝে বা এরকম কিছু। কিন্তু সে যে কি বোঝে সেটা তো কাউকে বোঝাতে পারে না। তো সেই রকম পাগল। আরও এক রকমের পাগল, পাগলা যেটা আমরা বলি, যেটা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমরা বলি পাগলা, হ্যাঁ, সেও এক প্রকার পাগল। তো এরকম যে পাগলগুলো আছে না, যারা আর্টিস্ট, বা কেউ হয়তো ছবি আঁকছে, ছবি আঁকার প্রতি পাগল, কেউ হয়তো নাচছে, সেই নাচের প্রতি সে পাগল, কেউ গান করছে, সে তার প্রতি পাগল। আমি মনে করেছিলাম যে এই যে পাগলগুলো আলটিমেটলি, এই ধরনের যারা পাগল হয় তারা কিন্তু সমাজের কোনো ক্ষতি করে না। ঠিক, তারা কখনোই তাদেরটা নিয়েই থাকে একদম, মানে খুব কাঁচা ভাষায় বললে কোনো একদম মশগুল হয়ে থাকে। হ্যাঁ, সমাজের যেসব বড় বড় অপরাধগুলো, আমি সেগুলো যদি নাম নাও করি, সবাই জানে সেগুলো কি কি বিষয়। হ্যাঁ, তো সেই বিষয়গুলোতে এই পাগলগুলোর ইনভলভমেন্ট কখনো পাওয়া যায় না, সেগুলো শেয়ানাদের ইনভলভমেন্ট থাকে, যদি এভাবে বলি আর কি। তো আমার মনে হয়েছিল যে এই যে দুনিয়াটা যদি সব পাগলে ভরে যেত, অর্থাৎ সবাই তো আর্টিস্ট আমরা কোনো না কোনোভাবে, যে আজকে কর্পোরেটে জব করছে সেও আর্টিস্ট, সে খুব ভালো করে প্রেজেন্টেশন দিচ্ছে, সেইটাও তো একটা আর্ট। এবং যিনি একজন রাস্তার ধারে পরোটা ভাজছেন, খুব সুন্দর করে যদি সে তার ওই কাজটা করছে, সেটাও একটা আর্ট। সেটা কিন্তু তুমি চাইলে বানাতে পারবে না, যে বিরিয়ানি বানাচ্ছে। তো এগুলো সবই আর্ট।
তো তারা যদি শুধুমাত্র তাদের আর্টটাকে নিয়ে থাকে, আর্টের উপর ফোকাসটা থাকলে, তাহলে সমাজে ক্ষতি করার অবক্ষয় হতো না, ক্ষতি করার মানসিকতা থাকবে না। তো তখন আমার সুন্দরভাবে বললে এটা। হ্যাঁ, তখন আমার মনে হয়েছিল যে এই দুনিয়াটাকে পাগলে ভরিয়ে দিতে হবে এবং সেটার জন্য একটা কিছু লাগবে। আমি চাইলেই সব হবে না, কিন্তু আমি চাইলে যতটুকু হবে আমি করতে পারি সেটা আমার তরফ থেকে। তো সেই জন্য আমি লিখেছিলাম যে পাগল প্রয়োজন, এই দুনিয়াতে পাগল প্রয়োজন, কারণ পাগল হলেই হয়তো সব কিছু। তোমার গানটা শুনছি, তোমার এইটা মানে তুমি যে উদাহরণটা দিলে, তুমি দেখো কতদিন আগে ইম্যাজিন গানটা তৈরি হয়েছিল। এই যে ইম্যাজিন গানটাও তো তাই, যদি দুনিয়াটা এক হতো, কোনো বাউন্ডারি না থাকতো, সবাই সবাইকে ভালোবাসতো, তো কনসেপ্টটা এটাই আর কি। একদমই তাই। তো সেভাবেই আমার কাছে এসেছিলো পাগল প্রয়োজন। অবশ্য নামকরণ পরে করেছিলাম, কিন্তু গানটা লিখেছিলাম ওইভাবেই। আর আমার যেটা হয় যে গান লেখার সময় সুর এবং কথা একসাথে আসে। অনেকের হয় কি যে আগে সুর আসে বা আগে কথা আসে, আমার দুটো একসাথে না হলে আবার গানটা তৈরি হয়। তো সেভাবেই আমার কাছে পাগল প্রয়োজন এসেছিলো। এবং আমরা যখন ব্যান্ড থেকে প্রথম সিদ্ধান্ত নিই যে আমরা একটা গান করব, নিজেদের গান করব, তো তখন আমরা সবাই এই গানটাকে সিলেক্ট করি যে এই গানটা আমরা সবার কাছে প্রথম দেব। এবং সেটা আমরা নিজেদের জমানোর, এটা নিয়ে বলতে গেলে আরও বড় হয়ে যাবে, আমি বেশি বড় করছি না এই বিষয়টা, যে নিজেদের পকেট থেকে জমানো টাকা সেগুলোকে আমরা এক জায়গায় করে সেই গানটার সিনেমাটোগ্রাফার আনা বা গানটা রেকর্ড করা একটা স্টুডিওতে গিয়ে 2-3 দিন ধরে সেটার একটা প্রপার মিউজিক ভিডিও করা, মিউজিক ভিডিওর জন্য কোনো মডেল লাগবে বা কিছু, এভরিথিং সেগুলো আমরা নিজেরা করি। এবং সেটা করে যখন মানুষের কাছে দিই, মানে সেটাও আর একটা ম্যাজিক ছিল, যেটা আমরা একেবারেই এক্সপেক্ট করিনি। আমরা ওটা বোধহয় 2017 বা 18 সালের কথা বলছি আমি। তো ওই সময় ইউটিউবে 2-5 হাজার ভিউজ মানে অনেক ব্যাপার। অবশ্যই। সেই সময় আমাদের গানটা 1 মাসের মধ্যে 1 মিলিয়ন হয়ে গেছিল। এবং সেটা আমাদের শুধুমাত্র এই দেশ না, বাংলাদেশ, যেহেতু বাংলাদেশেরও ভাষাটা বাংলা, তো সেহেতু তারাও রিলেট করেছিল এই ব্যাপারটাকে। এবং আমাদের এই 2 দেশের মানুষ মিলে 1 মাসের মধ্যে গানটা মিলিয়ে। এই গানটা যদি দর্শকরা দেখতে চায়, তাহলে তুমি একবার তোমাদের ইউটিউবের চ্যানেলের নাম বা কোথায় গেলে পাবে লিঙ্কটা, সেটা তুমি একবার যদি বলে দাও। হ্যাঁ, এই গানটার নাম হচ্ছে পাগল প্রয়োজন। এবং এই গানটা শুনতে গেলে ইউটিউবে পাগল প্রয়োজন লিখলেই একদম প্রথমে চলে আসবে। 2টো লিঙ্ক পাওয়া যেতে পারে, একটা আমাদের অফিসিয়াল চ্যানেল আর একটা তৎকালীন সময় একটা বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছিল। তো সেটা প্রথমে আসবে, ওটাই সব থেকে পুরনো। তারপরে আমরা অফিসিয়াল চ্যানেল করি এবং সেখানেও সেটা পুট করি। অফিসিয়াল চ্যানেলের নাম কি? আমাদের অফিসিয়াল চ্যানেলের নাম হচ্ছে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা আমাদের ব্যান্ডের নামই। হ্যাঁ, ইচ্ছে ডানা ব্যান্ড সং লিখলেও আমাদের এগুলো চলে আসে, বা পাগল প্রয়োজন লিখলেও এই গানটা প্রথমেই পাওয়া যাবে। সেখানে যদিও আমাকেই দেখা যাবে থাম্বনেলে, আমি একটু অন্যভাবে মাথায় কাপড় টাপড় জড়িয়ে বসে আছি। তো তখন যেরকম মনে হয়েছিল সেভাবেই থাকতাম। গানটা শুনি। একদম একদম। তো সেই গানটাকে আমি এখন একটু শোনাই। এই ভবের দুনিয়ায় ভবের খেলা, বুঝবে তুমি যাবার বেলা। এই ভবের দুনিয়ায় ভবের খেলা, গুরু বুঝবে তুমি যাবার বেলা। ওই রসিক পাগল হলেই বুঝবে তোমার মন, ওই রসিক পাগল হলেই বুঝবে তোমার মন, ওই রসিক পাগল হলেই বুঝবে তোমার মন। তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন, হেথা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ। তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন, হেথা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ। ওরে সে মানুষই মানুষ যে গুরু না ভজে, আর সেই তো আসল পাগল যে গুরু
মানুষই মানুষ, যে গুরু না ভজে আর সেই তো আসল পাগল, যে গুরুতে মজে ওই গুরুকে খুঁজলে হবে শুদ্ধ তোমার মন, ওই গুরুকে পুজিলে হবে শুদ্ধ তোমার মন, ওই গুরুতে মজিলে হবে শুদ্ধ তোমার মন, ওই গুরুকে বুঝিলে হবে শুদ্ধ তোমার মন, ওই গুরু না বুঝিলে অশুদ্ধ এ জীবন। তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন, হেথা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ। তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন, হেথা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ। অসাধারণ অসাধারণ। আমি কিন্তু গানটা প্রথমবার শুনলাম, প্রথমবারেই প্রেমে পড়ে গেলাম গানটার। অসাধারণ গান। আর এই গানগুলো যত বেশি শোনা যায় না, একবার দুবার তিনবার চারবার পরপর শুনলে পরে আরও এর মানেগুলো আরও কানে বসে এবং গানের সুরটাও আরও এনজয় করা যায়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও কিন্তু গানটা মনোযোগ দিয়ে শুনবেন। ইউটিউবেও বলে দিয়েছে লিঙ্ক কোথায় পাবেন, ইচ্ছে ডানার অফিসিয়াল অ্যালবামেও পাবেন। পাগল প্রয়োজন গানটা টাইপ করলেই, আর ওদের ব্যান্ডের নাম হচ্ছে ইচ্ছে ডানা, আপনারা পেয়ে যাবেন, শুনবেন। আমাদের আজকের আড্ডার মধ্যভাগে চলে এসেছি আমরা। তোমাকে এবার জিজ্ঞেস করি, গান পিয়নের প্ল্যাটফর্মে আজকে আমরা বসে আছি এই গান পাগল অনুষ্ঠানটিতে। গান পিয়নের সাথে তোমার যোগাযোগ কবে এবং কিভাবে একটু যদি বলো। গান পিয়নের সাথে আমার যোগাযোগটা ঠিক এভাবে, আমার বন্ধু সুমন, আমার খুবই ভালো বন্ধু, তো সুমনের থ্রু আমার গান পিয়ন সম্পর্কে জানা। আমি দেখলাম যে সুমন একটা শো করছিল, গান পিয়নের অর্গানাইজেশনে একটা করছিল আর কি। তো সেখানে আমি এমনি সুমনের সাথে আমার সব বিষয় নিয়ে কথা হয়, মানে সব। তো আমরা মানে মাঝে মধ্যেই ফোনে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলছি, এরকম তো হয়। তো ও যা করছে সেগুলো আমি ফলো করি, আমিও যা করছি ও সেগুলো ফলো করে। তো সেটা করতে করতেই যখন দেখলাম ও শোটা করছে, তখন আমার নিজের খুব আর কি ইচ্ছে হলো যে এরকমভাবে শো আমি বেসিক্যালি আমি যে শোগুলো করি সেগুলো লাইভ পাবলিক ইভেন্টগুলো আমি বেশি করি, ঠিক আছে, যেগুলো বিভিন্ন ওকেশনালি পাবলিক ইভেন্ট যেগুলো হয় সেগুলো করি এত বছর ধরে। কিন্তু আমার খুব ইচ্ছে হয়, মানে হয়েছিল আর কি, বা এটা ছিল ভেতর থেকেই, যে একটু টিকিটেড কনসার্ট হবে, ঠিক, একটা অডিটোরিয়াম ভর্তি লোক হবে, এটা প্রত্যেক শিল্পীরই একটা ইচ্ছে। হ্যাঁ। তো সেরকমভাবে যখন দেখলাম যে গান পিয়ন এই ব্যাপারগুলোকে অর্গানাইজ করছে এবং এই ক্যাফের মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা ছিমছাম পরিবেশ, সেখানে সুন্দর করে গান হচ্ছে, এগুলো আমি দেখতাম, কারণ বড় বড় আর্টিস্টদের তাই দেখি। আমার খুব পছন্দের একজন আর্টিস্ট অর্ক মুখার্জি, তো ওনাকে আমি খুবই ভালোবাসি, ওনাকে দেখতে আমি খুবই পছন্দ করি এবং ওনার গান শুনি। তো উনি খুব এই ক্যাফেতে টিকিটেড কনসার্টগুলো করেন, আমি আসিনি কোনো দিন, কিন্তু আমার দেখে খুব ইচ্ছে হতো যে আমিও কোনো দিন হয়তো ওইভাবে গাইবো কোনো ক্যাফেতে, মানুষজন টিকিট কেটে আসবে, শুনবে। তো সেইগুলো থেকে আমার ইচ্ছেটা ছিল। তারপর সুমন যখন দেখলাম করলো, তখন আমি আরও ভালোভাবে দেখতে পেলাম যে এই তো হচ্ছে। তখন আমি সুমনকে বললাম যে আমি ওই ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড, তো তুমি একটুখানি পারলে কথা বলো। তখন সুমন আমাকে এটা কোন সালের কথা? এই বছরই। আচ্ছা, এটা এই বছরই হয়েছে, মানে সেটা হয়তো মাস 6 আগের কথা বলছি, বা তাও নয়, 4 মাস আগের কথা বলছি। তো সুমন আমাকে বললো, হ্যাঁ কমল, আমি অবশ্যই কথা বলবো, বলে বিপ্রদার সাথে সুমনের কথা হয়। এবং বিপ্রদা সম্ভবত বাইরে কোথাও একটা ছিল, আমি জানি না ঠিক, দার্জিলিং কোথাও একটা বেড়াতে গিয়েছিল, কিছু একটা হবে। তা আমি ফোন করলাম এবং বিপ্রদার সাথে আমার কথা হয়ে তারপরে পুরো ব্যাপারটা নিয়ে, মানে কথা বললে তার বিশেষ কিছু নতুন করে বলার নেই, পুরো ব্যাপারটা বললাম। গান পিয়নের সাথে যে যুক্ত হওয়া, আমিও ওদের প্যাট্রন বহুকাল আগে থেকে, কবে যে জড়িয়ে গেছি আমিও জানি না। মানে আমাদের গান পিয়নের প্ল্যাটফর্মটা না একটা ফ্যামিলির মতো। এক্স্যাক্টলি, সেটা তো তুমি কখন যে জড়িয়ে যাবে, হয়তো প্রথম একটা দিন থাকবে যেদিন প্রথম কথা হলো বা আলাপ হলো, কিন্তু তারপরের
কবে কি হলো পরিবারের মধ্যে আর মানে সেটা বড় জায়গা করে না। আসল জায়গা হচ্ছে একসাথে গান বাজনা করা, স্টেজ নেওয়া, স্টেজ পারফরমেন্স করা, এগুলো। একদমই ওইভাবে কথা হলো, কথা হওয়ার পরে বিপ্রদার সাথে কথা প্রায়ই হতো আর কি, টুকটাক করে। এভাবে হতে হতে একদিন আমরা মিট করলাম, মিট করে একটা ভালো বেশ জম্পেশ মিটিং করলাম আমরা বসে বসে। তো জম্পেশ মিটিং করার পরে যেটা সিদ্ধান্ত হলো যে আমরা একটা শো করব বলে, তারপরে সেটা ডেট নিয়ে একটুখানি এদিক ওদিক হচ্ছিল, তারপরে সেটা ফাইনাল হলো। এবং আমি ওই লাস্ট কত তারিখে করলাম বেশ আমি একটু মনে করতে পারছি না, এই জাস্ট কিছুদিন আগেই। হ্যাঁ, তোমার ওই শোটাতে আমি সেদিন অ্যাটেন্ড করতে পারিনি। 27শে জুলাই, 27শে জুলাই, আমার জন্মদিনের ঠিক দুদিন আগে ওটা অর্গানাইজ করা হলো। এবং এটা গান পিয়নের হাত ধরেই এটা পসিবল হলো, যে আমার দেখা একটা স্বপ্ন। দর্শক, আমরা কিন্তু এই ফাঁকে জেনে নিলাম কমলের জন্মদিন হচ্ছে 29শে জুলাই, এটা কিন্তু আমরা জেনে নিলাম। হ্যাঁ, তো গান পিয়নের হাত ধরেই আমার প্রথম টিকিটেড কনসার্ট হলো। 12 বছর ধরে আমি লাইভ স্টেজ করছি, বিভিন্ন প্রাইভেট অনুষ্ঠানও করছি, কিন্তু টিকিটেড কনসার্ট এটা 27শে জুলাই এবছরে 2025-এর 27শে জুলাই প্রথম গান পিয়নের হাত ধরেই হলো। ইনফ্যাক্ট আর একটা ব্যাপার হচ্ছে যে গান পিয়নের হাত ধরেই এই প্রথমবার আমি কোনো পডকাস্টে বসে আমার নিজের গল্প বলছি। এটা হচ্ছে একটা ব্যাপার। এর আগে আমি বলেছিলাম আমার ওখানের একটি চ্যানেলে বলেছিলাম, তো সেটা স্বাভাবিকভাবে অনেক আগে সেরকমভাবে কেউ জানে না, কিন্তু প্রথম পডকাস্ট ফরম্যাট এভাবে আমি আমার প্রথম। একটা কথা বলতে পারি, কমল এবং আমি দুজনে আমাদের এই যে পডকাস্টটা হচ্ছে বা আগের শিল্পী যারা এসেছেন, আমরা কিন্তু কোনো সময় পডকাস্ট বা একটা মানে তৈরি করা একটা প্রোগ্রাম এই হিসেবে করি না। হ্যাঁ, আমরা গল্পের ছলে এই আড্ডাটা মারি, সুতরাং আমরা নিজেরা বোর হই না, এবং কখন আড্ডা অনেক দূর গড়িয়ে গেছে আমরা নিজেরাও ট্রেস করতে পারি না। তবে হ্যাঁ, আমরা কিন্তু মাঝে মধ্যে ব্রেক নিই, এবং ব্রেক নিয়ে মাঝে মধ্যে একটু জ্যাম করি, মানে নিজেদের রিল্যাক্স করার জন্য একটু কাহন ফাহন বাজিয়ে, গিটার ফিটার বাজিয়ে একটু জ্যাম করি, সবাই মিলে একসাথে তখন গান গাই। সেগুলো হয়তো আপনারা কিছু কিছু রিলসে হয়তো মাঝে মধ্যে দেখতেও পাবেন। তো ফিরে আসি আলোচনায়। আজকের দিনে দাঁড়িয়ে আমার মাথায় এটা ঘুরছিল অনেকক্ষণ থেকে, তোমায় জিজ্ঞেস করব কমল, আজকের দিনে দাঁড়িয়ে সঙ্গীতকে প্রফেশন হিসেবে নিতে যারা নিয়েছেন তোমার মতো আর কি, এখানে কি কি বাধা বিপত্তির সম্মুখীন, আদবেও বাধা বিপত্তির সম্মুখীন হও কিনা, এবং হলে পরে কি কি হও, জানি বলেই তোমাকে ওভাবে প্রশ্নটা রাখলাম, কি কি বাধা বিপত্তির সম্মুখীন হও তোমরা, এবং এখানে প্রসপেক্ট কি তোমার এই সঙ্গীতকে প্রফেশন হিসেবে নিতে? দুটো আঙ্গিক আছে, এটা একটা তোমাকে বলতে হবে আমাকে বুঝিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রফেশন হিসেবে সঙ্গীতকে নিয়ে কি এগিয়ে যাওয়া যায় তুমি মনে করো, নাকি আলটিমেটলি গিয়ে কোথাও একটা চাকরি করে বা কোথা থেকে আলাদা একটা উপার্জন করে সঙ্গীতকে সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে হয়? আচ্ছা, প্রথমে যেটা তুমি বললে বাধা বিপত্তির ব্যাপারটা, বাধা বিপত্তির ব্যাপার কিন্তু রয়েছে, প্রচুর রয়েছে। মানে বলাই চলে যে বাধা বিপত্তির মধ্যে একটু একটু ভালো কিছু তুমি দেখতে পাবে। কারণ এবারে সব ক্ষেত্রেই এটা শুধুমাত্র এরকম নয় যে সঙ্গীত করছি বলে এখানেই বাধা আছে আর অন্য কিছুতে নেই, এরকম। সব ইন্ডাস্ট্রি হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের এখানে বাধা বিপত্তির ব্যাপারটা যদি বলি, আমি ভোকালটাকে একটু সরিয়ে রেখে যদি আমি ইনস্ট্রুমেন্ট যারা প্লে করে আমি তাদের কথা বলছি, আমি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলছি, এটা সবাই ফেস করেছে। যখন আমরা ব্যান্ড ফর্ম করলাম তখন ড্রাম বাজে। এবার স্বাভাবিকভাবেই ড্রামস কিন্তু লাউড ইনস্ট্রুমেন্ট, সেটা অ্যাকুস্টিক্যালি বাজলেও বেশ একটা শব্দ হয়। কিন্তু যেটা হয় যে হয় না যে আমরা যখন মঞ্চে কেউ গান বাজনা করছে, মঞ্চে একটা ব্যান্ড বাজছে বা কিছু বাজছে, তখন দেখে দুর্দান্ত হাততালি দিচ্ছি, এ করছি বা ফেটে পড়ছি, সিটি মারছি, বা আমার পাশের বাড়ির ছেলে গাইছে, এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, রিয়ালিটিটা হচ্ছে যখন রিহার্সাল করা হয় তখন, রিহার্সালও ছেড়ে দিলাম আমি, সে হয়তো ছেলেটা যখন বাড়িতে প্র্যাকটিস করছে ড্রামটা, তখন কিন্তু পাশের বাড়ি থেকে আপত্তি হচ্ছে। এবং আমি বলবো না যে আপত্তি করা উচিত না, হতেই পারে যদি কারোর এক্সাম থাকে বা এরকম কোনো সিরিয়াস কিছু ইস্যু থাকে, সেটা বলাই যায় যে একটু এই দুটো দিন অফ করে দাও, বা সেটা সবাই করেও। কিন্তু মানে সব সময়ের জন্য একটা প্রবলেম তৈরি হয়েছে, সেটার জন্য পঞ্চায়েত পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে, যেটা বন্ধ করতে হবে। আমাদের যখন ব্যান্ড আমরা ফর্ম করেছি, যখন প্রথমে
এরকম আমাদের ড্রামার, সে তার বাড়িতে ড্রাম প্র্যাকটিস করছে, বাড়িতে পঞ্চায়েত চলে এসছে, যে তারা কমপ্লেন করেছে আর কি, যে এটা বন্ধ করতে হবে, নাহলে হবে না, এটা এভাবে চলবে না। তো এরকম একটা বাধা তো থাকেই যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। এবারে ঘটনাচক্রে আমরা কলকাতা বা আমরা বাঙালি বলে ওই ভোকাল মিউজিকের ওপরে এখনও পর্যন্ত কেউ ওই কমপ্লেনটা করে না যে হারমোনিয়াম বাজিয়ে কেন গান গাইছো বা কিছু, সেটা হয় না। কিন্তু জ্যাম করার সময় তো ডেফিনেটলি এই কমপ্লেনগুলোর জন্য আমরা বিভিন্নভাবে এক জায়গা থেকে আরেক জায়গা রুম বদলাচ্ছি, আবার বদলাচ্ছি, এই করছি। রিহার্সালের জন্য তোমাদের মাঝে মধ্যেই জায়গা বদলাতে হয়। হ্যাঁ, মানে প্রথম দিকের কথা বলছি, তার কারণ হচ্ছে তখন তো এরকমটা মানে পকেটে এত পয়সা নেই যে এসে জ্যাম প্যাডে জ্যাম করব। ঠিক আছে, আমরা সবাই পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে জায়গাটাকে শুরু করেছি। তো একটা জ্যাম প্যাডের সর্বনিম্ন হচ্ছে, হ্যাঁ, মিনিমাম 150 টাকা ঘন্টা। এবারে মিনিমাম আমরা 3-4 ঘন্টা বাড়িতে বসে যখন করছি কোনো একটা রুমে 3-4 ঘন্টা করছি, তো সেটাও একটা যথেষ্ট অ্যামাউন্ট হয়, কারণ আমাদের পকেটে কিছু নেই তখন, নেই। হ্যাঁ, তো তখন যখন আমরা করতাম আর কি, জ্যাম করতাম, ওগুলোতে বেশ সম্মুখীন হতাম। এটা একটা অন্য দিক বললাম আমি। আর যদি অন্যান্য বাধা বলি, সেটা যেটা হয় যে পরিবার থেকে বুঝতে পারে না, এবং বুঝতে না পারাটাই খুব স্বাভাবিক আমি মনে করি। আমরা এটা ভাবি যে হয়তো তখন আমিও ভেবেছি যে বাড়িতে বোঝাতে পারছি না যে কি করব না করব, কিন্তু তারা আসলে না তাদের নিজেদের আশপাশ থেকে এরকম কাউকে দেখছে না যে গান বাজনাটাই করে সে এতটাই এস্টাবলিশ যে মানে তার মতো হওয়ার জন্য সবাই বলবে যে এটা হোক। একদম ঠিক। শিল্পী প্রচুর তৈরি হয়, কিন্তু সবাই তো ওই এক্সটেন্ড করতে পারে না, বা এই স্ট্রাগলটা ধরে রাখতে না পেরে সবাই হারিয়ে যায়। হয়তো আমিও হারিয়ে যেতাম আমার বাড়ির সাপোর্টটা না থাকলে। আমার বাড়িতে হ্যাঁ, আমার মা বাবাও প্রথমে বুঝতে পারেনি, কারণ এরকম কিছু আমাদের ওখানে সেভাবে যাদেরকেই দেখেছে তারা হয়তো একটা পর্যায় পর্যন্ত করার পরে তারা সেটা থেকে কুইট করেছে বা কোনো, হ্যাঁ, মানে দেখেছে যে সামনে আমার খুব একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি, আমি খুব ভালো গান গাই, আমাদের দলও খুব ভালো গান গায়, বা আমাকে যারা অ্যাকম্পানি করে সবাই মিলে যে প্রোডাকশনটা অসাধারণ হয়, কিন্তু আমি কোনো ফিউচার সেভাবে দেখতে পাচ্ছি না। কারণ এর মধ্যে তো আমি যদি আরেকটু উপরের স্তরে বলি, তুমি তো রিহার্সেল বা ইত্যাদি প্র্যাকটিক্যাল বাড়ির প্রবলেম ইত্যাদি, আমি যদি একটু উপরের স্তরে বলি, এই যে একটা এক্সপোজার পাওয়া দল হিসেবে, তুমি হয়তো অসাধারণ দল হিসেবে বা ইন্ডিভিজুয়ালি তুমি হয়তো অসাধারণ গান গাও, কিন্তু ঘটনা হচ্ছে তোমার এক্সপোজার নেই। কিছু ইন্ডাস্ট্রিতে মানুষ আছে তারা এক্সপোজার দিতে পারে, কিন্তু সেখানেও একটা দলাদলির ব্যাপার এসে যায়। হ্যাঁ, দেখো, আমি ওই বিষয়টায় বলতে গেলে আমি একটা অন্যরকম চিন্তাভাবনায় বিশ্বাস করি, এবং হতে পারে সেটা বিশ্বাস করি বলে হয়তো আজও কোনো বড় কোনো মানুষকে কোনো দিন গিয়ে হাত জড়ো করিনি, বা আমি আসলে গান বাজনাটাকে সত্যি বলছি ওভাবে দেখি না। বরং কেউ যদি আমাকে কোথাও একটা মানে কারোর কাছে হাত জড়ো করে রেফার হয়ে কোথাও একটা জায়গা পেতে হয়, আমার এটা মনে হয় যে আমি সেটা ঠিক করছি না। কারণ আমি যদি আমার আর্ট সায় দেয় না, হ্যাঁ, মানে একটা রেফারেন্স হতে পারে যে মানে সেখানে গিয়ে আমি কাজটা করব, সেটা তুমি করে দাও, কিন্তু কারোর কাছে গিয়ে হাত জড়ো করতে হবে। তাহলে আমি গান বাজনাটা এমন কিভাবে করলাম যে আমার গান বাজনাটা দিয়ে আমি কানেক্ট করতে পারছি না। আমি যদি আমার গান বাজনা দিয়ে যদি না কানেক্ট করতে পারি না, আমাকে যদি কেউ একজন বড় মঞ্চে গিয়ে ছেড়েও দেয়, আমি কিন্তু ওখানে জিরো হয়েই বাড়ি আসবো। এটা হয় না, কেউ কোনো আমার মনে হয় অন্তত। এবার হ্যাঁ, অনেকেই আছে মানে তারা খুব ট্যালেন্টেড হতে পারে, একটা কেউ সুযোগ দিল বা কোনো একটা এক্সপোজার দিল, সেখান থেকে একটা ভালো কিছু হয়। তো আমি সবসময় মনে করেছি যে আমরা নিজেরা কাজ করব। অনেকে কমপ্লেন করে, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে কমপ্লেন মোডে যদি খুব বেশি চলে যাও, তাহলে তোমার কাজটা করা হয় না। তো যতক্ষণ কমপ্লেন করে লাভ নেই, অ্যাকচুয়ালি করে দেখেছি, করে লাভ নেই। তো কমপ্লেন না করে নিজে যদি ওই সময় কাজটা করতে পারি, বা ওই সময় একটা গান বাঁধতে পারি, বা ওই সময় যদি কোনো একটা রিলও বানাতে পারি আমি, তাহলে সেটা মানুষ দেখতে পাবে। কিন্তু আমি যদি ওখানে বসে মন খারাপ করে থাকি যে আমাকে কেউ সুযোগ দিচ্ছে না, আমার গান রেডিওতে বাজছে না কেন, আমার গান টিভিতে চলছে না কেন, বা আমাকে এই রিয়েলিটি শোতে সুযোগ দিচ্ছে না কেন, এটা যদি আমি বসে ভাবতে থাকি, ডেফিনেটলি আমি ওগুলোকে পেতে চাই, ওর জন্য স্ট্রাগলও করব, আর মানে প্রত্যেক দিন করতে হলে করব, কিন্তু ওগুলোর জন্য বসে থাকা যাবে না। কেউ সুযোগ দিচ্ছে না বলে বসে থাকা যাবে না। এখন নিজেদের হাতে আমাদের ইন্টারনেট আছে, তারপরে এতগুলো মাধ্যম আছে, আমি গান শোনাতে থাকবো। হ্যাঁ, সেখানেও অ্যালগোরিদমের ব্যাপার আছে, সেখানে অ্যালগোরিদম না সেট হলে তোমার গান মানুষের কাছে পৌঁছাবে না। প্রচুর আর্টিস্ট আছে, প্রচুর দুর্দান্ত সব কাজ আছে, যেগুলোর ভিউজ দেখলে তোমার মনে হবে এটা কি,
কিন্তু সেই কাজগুলো দুর্ধর্ষ, কত খেটে বানানো, কত যত্ন করে পয়সা দিয়ে সব কিছু করে বানানো, টু মাচ প্রফেশনাল কাজ, কিন্তু সেগুলো মানুষ দেখে না, পৌঁছায় না। কিন্তু তবুও আমি মনে করি যে কাজের মাধ্যম দিয়েই পৌঁছানো যাবে, এবং সেটাতে যতই বাধা আসুক কাজ করে যেতে হবে। বাধা থাকবে, বাধা না থাকলে কোনো কাজ হয় না। তুমি একটু ছোট করে এবার বলো যে তুমি কি মনে করো যে সাথে আরেকটা মেজর প্রফেশন থাকা উচিত যারা এই সঙ্গীত শিল্পের সাথে যুক্ত আছে, না সঙ্গীত শিল্পকে নিয়েই প্রফেশন হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব? আমার জায়গা থেকে যেটা মনে হয়, বা সত্যি বলতে একটা পাশে কিছু থাকা উচিত, কিন্তু ঘটনাচক্রে সেটা আমার নেই, আছে সেটা খুব সামান্য কিছু, ঠিক আছে। মানে যেমন আমি গান বাজনা যেরকম করি, পাবলিক ইভেন্ট থেকে আমার শোজ থেকে যেরকম আর্নিংটা আমার হয়, প্লাস প্রাইভেট শোজ থেকেও হয়, এবং যখন আমি বুঝলাম যে এটাই যথাযথ হচ্ছে না, তখন আমি মিউজিক প্রোডাকশানের দিকে গেলাম। আমি এবং আমার আরেক বন্ধু আছে, সেও গান বাজনা করে, ওর নাম রাকেশ। তো আমরা দুজন মিলে প্রোডাকশানেরও কাজ করি, বিভিন্ন গান বানিয়ে দেওয়া, বা হতে পারে বিভিন্ন শর্ট ফিল্ম বা এইগুলোর বিজিএম করা, ফলির কাজ করা, বা এই ধরনের ব্যাপারগুলোতে আমরা আছি, মানে যেখান থেকে আমার আরেকটা সোর্স অফ ইনকাম ছোটো ছোটো করে আসতে থাকে। এছাড়াও মানে সম্পূর্ণ প্রফেশনের বাইরে গিয়েও আমি কিছু কর্পোরেট ভিডিওস বা এই ধরনের, আমি ভিডিওর উপরেও কাজ করি, মানে আমার এডিটিং বা এই ধরনের জিনিসপত্রগুলো খুব পছন্দের, মানে এটা আমি ভালোবেসে করি। তারপর ভাবলাম ভালোবেসে করছি যখন, যেখান থেকে পয়সা আসবে সেটাও ইউজ করা যায় বলে সেটাতে আমি সেইগুলোও করি। তো সেটা থেকে আমার মোটামুটি সাপোর্ট হয়ে যায়। এছাড়া আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে বলে সেই জায়গাটা এখনও স্মুথলি এগোচ্ছে। এবারে আমি মনে করি যে অবশ্যই একটা যদি পাশে রাখা সম্ভব হয়, চাইলে সবই সম্ভব, রাখা উচিত, কারণ ওটা ব্যাকআপ দিয়ে দেয়। ওইটা তো না হয় পয়সা কড়ির দিক থেকে তোমায় ব্যাকআপ দিচ্ছে, কিন্তু তোমার এই যে ব্যালেন্স করা, হ্যাঁ, মানে তুমি কোথাও যদি অন্য কিছুতে মাথা দাও, তুমি চাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে, এবং তার সাথে তোমার যে গানের সাধনা, সেই ব্যালেন্সটা কি করা সম্ভব? অসম্ভব নয়, কিন্তু চাপের। কারণ আমি নিজে 3 থেকে 4 বছর চাকরি করেছি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি আমারই ওখানে। তখন তুমি গানটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছো সাথে সাথে? হ্যাঁ, ওটাই বলছি, মানে তখন কি করতাম আমি, মানে আমাদের যেরকম ব্যান্ড রিহার্সাল করতাম, জ্যাম করতাম, করতাম। এবার সেখানে সমস্যা কীরকম হতো যে আমি অফিস করে ফিরলে তবে রিহার্সালটা হবে, তার আগে যখন ইচ্ছা রিহার্সাল হচ্ছে। এবার আমি অফিস করে ফিরতাম, তখন আমার কাছে মানে সেরকম কোনো গাড়ি, আমি সাইকেল নিয়ে অফিস আসতাম, কারণ আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম 7 কিলোমিটার বা 8 কিলোমিটারের মধ্যে আমার অফিস ছিল। আমি সাইকেল নিয়ে আসতাম। এবার সাইকেল নিয়ে যেটা হতো যে আমি ওই 7 কিলোমিটার অফিসের কাছে এসে, এবার যখন আমার ছুটি হতো কটা, 7টা সন্ধ্যা, এবার সন্ধ্যা 7টার সময় আমি অফিস ছুটি হওয়ার পর সাইকেল নিয়ে ওখান থেকে আরও 10 কিলোমিটার সাইকেল চালিয়ে একটা বন্ধুর বাড়িতে, আমার যে ড্রামার তার বাড়িতে জ্যাম করতে যেতাম। এবার সেখানে যেটা গিয়ে দেখতাম যে ওরা সবাই হয়তো বিকেল থেকে এসে বসে আছে, সবাই নিজের মতো করে করছে, কিন্তু ভোকালিস্ট না থাকলে জ্যামটা হবে কি করে, মানে গানটা তৈরি হবে কি করে। এবার যখন আমি গিয়ে গেটটা খুলে দেখতাম, আমি রীতিমতো মানে হাঁপাতে হাঁপাতে, ঘাম ঝরতে ঝরতে যখন গিয়ে সমস্ত, মানে আমি তখন বিধ্বস্ত। সারাদিন অফিস, নিজেরও একটা খারাপ লাগে যে আমার সারাদিন সবাই সহশিল্পীরা বসে আছে আমার জন্য। সারাদিন অফিস করে যখন গিয়ে আমি ওই রিহার্সাল রুমের গেটটা খুলছি, ওরা সবাই ঠিক এরকম, যেটা হয় না, ঘরে কেউ এলো তাকালো, এবার তাকানোর পরে ওদের মধ্যে রাগ আছে, ওদের মধ্যে বিরক্তি আছে, ওদের মধ্যে ধৈর্যও আছে, সবটাই আছে, ওদের তো কোনো সমস্যা নেই। তখন ওরা আমার জন্যই অপেক্ষা করছে, কিন্তু আমার দেখে নিজের খুব মানে খারাপ লাগতো যে আমার জন্যই ওরা সাফার করছে। শুধু এই 10টা মিনিট বা 15টা মিনিট বা আধ ঘন্টা বাঁচানোর জন্য আমি একটা বাইক কিনে নিলাম, ঠিক আছে, যে আমি যাতে বাইকটা নিয়ে খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট আগে আসতে পারি বলে আমি ওই সাইকেল, আমার জীবনে বাইকের কোনো দিন শখ ছিল না, শুধুমাত্র ওই 10 মিনিট বাঁচাবো বলে আমি বাইক কিনেছিলাম। এটা যারা ওরা জানে, এছাড়া আর কেউ জানে না ব্যাপারটা। মনে হয়েছিল যেন বাইক কিনতে হবে, কিনুক, তো ওইটা করতে যেতাম। এটা একটা প্রবলেম, কিন্তু এটার সলিউশন ওরকম কিছু ছিল না। তারপরে ওই যে আমি শো করতে যেতাম, সারা রাত ধরো শো করতে গেছি, আমি শো করতে গেছি পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার, আমতলা, এবং আমি শো করতে গেছি পূর্ব মেদিনীপুর। তাহলে সেটার ডিস্টেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে বাড়ি ফিরতে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টার রাস্তা আমাদের। এবারে যখন আমরা ওখান থেকে শো করে প্যাক আপ করছি, তখনই হয়তো ওখানে বাজে রাত্রির 1টা অথবা 12টা, সেটা হলেও আমি সকালবেলা পরদিন পৌঁছবে বাড়ি, ভোরবেলা এসে পৌঁছচ্ছি কোনো রকমে মুখে চোখে জল দিয়ে, ঠিক আছে, মানে ঘুমানোটা ছেড়ে দাও,
জল দিয়ে চলে যাচ্ছি অফিস গিয়ে এবারে কী হতো, অফিস গিয়ে কাজ করতে করতে স্বাভাবিক, সেটা সারা রাত ঘুম নেই। এবার এইগুলো না ম্যানেজ করতে খুব প্রবলেম হচ্ছিলো। চেষ্টা করেছি, করার পরে আস্তে আস্তে যখন দেখলাম যে হ্যাঁ এগুলো প্রবলেম হচ্ছে, আমি পাচ্ছি না, তারপরে একদিন হুট করেই মনে হলো না হবে না আমার দ্বারা, বলে আমি দাপ করে ইউ হ্যাভ অলওয়েজ কেপ্ট ইউর মিউজিক ক্যারিয়ার অ্যাজ প্রায়োরিটি। তুমি অবশ্যই সেটাই আমাদের জানার বা শোনার বিষয়। আচ্ছা, আমরা আরেকটা গান শুনি, আরেকটা স্বরচিত গান তোমার শুনবো। তোমার স্বরচিত গানগুলো অত্যন্ত সুন্দর এবং দর্শকদের নিশ্চয়ই মন্ত্রমুগ্ধ করে এই ধরনের সুর এবং কথা। আমরা আরেকটা স্বরচিত গান শুনবো। এই যে গানটা গাইবি স্বরচিত, এবার একটু যদি ওটা সম্পর্কে একটু বলিস গাওয়ার আগে, তারপরে আমরা শুনবো গানটা। একদমই। তো গানটা যেটা গাইবো, এতক্ষণ যেভাবে ধারাটা চলছিল, বলাই বাহুল্য যে সবাই, অনেকেই যারা আমাকে চেনে এতদিন, তারা মানে যারা শুধুমাত্র গান শুনে চেনে, তারা সবাই হয়তো ভাবে যে আমি একজন ফোক সিঙ্গার। ঠিক আছে, ভাবুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আসলে সব ধরনের গান গাইতে ভালোবাসি এবং সর্বোপরি নিজের গান, নিজের কথা বলতে ভালোবাসি। আসলে তোর গলায় ফোকটা অদ্ভুতভাবে সেট করে। হ্যাঁ, সেজন্যই আমরাও ভাবি। হ্যাঁ, একদমই তাই। তো কিন্তু এখন যে গানটা শোনাবো, এই গানটা আমার এরকম একটা পর্যায়ে লেখা, সমাজে যখন রেপ বা ধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনাগুলো ঘটে, তখন তো সেগুলো আমাদের সবাইকে নাড়া দেয়, বা মার্ডারের মতো যখন যে ঘটনাগুলো ঘটে, এবং তখন ভিকটিমের যে পরিবার, তাদের উপর দিয়ে যেগুলো যায় বা আমাদের ভেতরে যা যা হয়, আমি সেগুলো একটা গানের মধ্যে লিখেছিলাম এবং সেটা দিয়ে আমার প্রতিবাদটা আমি জানিয়ে রেখেছি, যেটা কিনা আমার মনে হয় এটার মানে এই যে ঘটনার এর শেষ আমরা হয়তো কোনোদিনও দেখতে পাবো না। এটা চলতে থাকবে, মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই অপরাধগুলো ঘটবে। কিন্তু তার মধ্যেও আমি গানে গানে আমার একটা ছোট প্রতিবাদ আমি নিজের মতো করে বলেছিলাম, সেটাকেই এখন শোনাবো। গানটার নাম হচ্ছে বিচার চাই আমাদের। তো এই গানটাও ইউটিউবে পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন অডিও প্ল্যাটফর্মেও আছে। বিচার চাই আমাদের, এটা বলে টাইপ করলে ইউটিউবে একদম বিচার চাই আমাদের বলে আমার নামটা লিখে দিলেই হয়। আমার নামটা সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে কমল দাস কেডি লেখা আছে। এটা কেডিটা জোড়া, কারণ ইউনিক করার জন্য, আর কিছু না, সার্চ করলে পাওয়া যাবে তাড়াতাড়ি। তো বিচার চাই আমাদের লিখে কমল দাস কেডি লিখে দিলেই সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, তো সেই গানটা আমি এখন একটু শোনাচ্ছি। দেখো কি দারুণ দিনকাল চলছে সমাজে, ফুলে ফাঁপে নষ্টের ঢেউ। আজ নির্দোষে শূন্য যে মায়ের কোল, তার চিৎকার শুনবে না কেউ। দেখো কি দারুণ দিনকাল চলছে সমাজে, ফুলে ফাঁপে নষ্টের ঢেউ। আজ নির্দোষে শূন্য যে মায়ের কোল, তার চিৎকার শুনবে না কেউ। এইভাবে কতদিন আর কতকাল বলো, মুখ বুজে সব কিছু সইবে? কবে অত্যাচারীর চোখে চোখ রেখে নির্ভয় গলা ছেড়ে চিৎকার করবে? আজ বিচার চাই, আজ বিচার চাই, আজ বিচার চাই আমাদের। যত নিথর দেহ কাঁদে ঠান্ডা ঘরে, তার বিচার চাই আমাদের। আজ বিচার চাই, আজ বিচার চাই, আজ বিচার চাই আমাদের। যত বিকারগ্রস্ত ঘোরে নির্বিচারে, তার বিচার চাই আমাদের। দেখো কি দারুণ দিনকাল চলছে সমাজে, ফুলে ফাঁপে নষ্টের ঢেউ। এ ঘুণে ধরা সমাজের দাঁড়ায় না শির দাঁড়া, দাঁড়ায় যা বলবার নয়। কে যে ধরিয়েছিল বাতি সৌজন্যে, কত চোখের জল জানতে চায়। দেখো বিপ্লবী জাতি ঘুমায় এমন দিনে, নাকে দিয়ে সরিষার তেল। নিরাপত্তা কোথায় আমার মা বোন জানে না, অপরাধী জানে গরাদের সেল। তবু এইভাবে কতদিন আর কতকাল বলো, মুখ বুজে সব কিছু সইব? কবে অত্যাচারীর চোখে চোখ রেখে নির্ভয়ে গলা ছেড়ে প্রাণ খুলে গাইব? আজ
বিচার চাই, আজ বিচার চাই, আজ বিচার চাই আমাদের। যত নিথর দেহ কাঁদে ঠান্ডা ঘরে, তার বিচার চাই আমাদের। আজ বিচার চাই, আজ বিচার চাই, আজ বিচার চাই আমাদের। যত বিকারগ্রস্ত ঘোরে নির্বিচারে, তার বিচার চাই আমাদের। আজ বিচার চাই, আজ বিচার চাই, আজ বিচার চাই আমাদের। যত নিথর দেহ কাঁদে ঠান্ডা ঘরে, তার বিচার চাই আমাদের। অসাধারণ 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 কম্পোজিশন, অসাধারণ। টোটালিটিতে গানটা মানে যেরকম কথা এবং সেরকম সুর, অপূর্ব। ইনফ্যাক্ট গানটা আমি এখন গাইলাম, মানে সিরিয়াসলি এই গানটা আসলে এমন তো নয় যে শুধু সুর বাঁধছি মানুষকে আনন্দ দেবো বলে। এই গান, একটা মেসেজ আছে। হ্যাঁ, এই গানটা যখনই গাইছি, মানে গাইলাম, আমার নিজের ভেতরেও সেরকম একটা ব্যাপার হয়ে গেল যে আমার খুব বিচ্ছিরি লাগছে এখন একটা। ঠিক, মানে সেই লাগাটার কারণ আমি ওই ছবিগুলো দেখতে পাই যখন গানগুলো গাইছি। ঠিক, একদম ঠিক। আমরা এই এই একটা গান যেটা শুনলাম, তোকে আমি একটা খুব হালকা প্রশ্ন করি, জিনিসটাকে একটু অন্যরকম করার জন্য। অবশ্যই। ভীষণ হালকা প্রশ্ন। তুই ছোটবেলা থেকে তো গান বাজনা তাহলে চালু করলি, গিটার কবে শিখলি? সেই অর্থে বলতে গেলে গিটার আমি শিখিনি। আচ্ছা, একটা দাদার, আমার প্রশ্নটা তারপরে আসল, আমি এটা ভূমিকা করলাম, গিটার কবে শিখলি বল। সেই অর্থে মানে প্রপারলি গিটার শিখিনি, কিন্তু অবশ্যই একটা দাদার কাছে প্রথম গিটারের কর্ডস কী বা এইগুলো কীভাবে হয় সেটা জানার চেষ্টা করেছিলাম। সেই দাদার নাম হচ্ছে পার্থদা। তো পার্থদার কাছে প্রথম এই গিটার আমি জাস্ট কিনে ফেলেছিলাম। কেনার পরে তারপরে মনে হয়েছিল এইগুলো এই দেখাতো, দেখেছিলাম। তারপরে গানটা গাইতে গাইতে কখন যে বাজাতে বাজাতে নিজের হাতে চলে এসছে, ওটা মানে জাস্ট 1 মাসের মতো গেছিলাম মানে দাদার কাছে, তারপরে আর যাইনি। বাট এটা হয়ে গেছে সারাক্ষণ, এটা থাকতে থাকতে সাথে ওইভাবেই আমার বাজানো। পরের প্রশ্নটা হচ্ছে, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য গেছিস কোনোদিনও? হ্যাঁ, শুধু মেয়েদের কেন, মানে ছেলে মেয়ে নির্বিশেষে। তুই নিউট্রাল হোস না, কিন্তু আমি নিউট্রাল প্রশ্ন একদমই না, একদম। আমার একটা মানে খুব কমন টেন্ডেন্সি আছে, সেটা আমার বলে নয়, প্রত্যেকটা আর্টিস্টের আছে। প্রত্যেকটা আর্টিস্ট জানে সে যেখানে বসবে, যে ঘরে বসবে, সেখানে যে থাকুক, তাকে কানেক্ট করাটাই তার একমাত্র মোটো। কারেক্ট, একদম ঠিক। সেখানে কোনো মেয়ে থাকলে সে কানেক্ট হলো, কোনো ছেলে থাকলে কানেক্ট হলো, কোনো কাকু থাকলে, পিসি থাকলে, যেই থাকুক, মানে শিল্পী আলাদা করে শুধুমাত্র। কমল কিন্তু খুব সুন্দর করে উত্তরটা দিল। অ্যাকচুয়ালি তাই, কমল যেটা বললো সেটাই। একজন শিল্পীর সাথে কানেকশন, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে, এই যে কানেকশন শিল্পীর সাথে কতটা যাদেরকে শোনানো হচ্ছে, কতটা কাছে পৌঁছানো যাচ্ছে, এটা একটা খুব বড় জিনিস। কমল খুব সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলো। তো প্রথম প্রেম কবে, দর্শকদের জন্য একটু যদি বলিস। প্রথম প্রেম কবে, এটাই যে প্রেম সেটাই তো বুঝতে পারতাম না। প্রেম বলতে স্কুলে যখন আমাদের এরকম বয়েজ স্কুল ছিল, তার উল্টো দিকেই গার্লস স্কুল। আমি কি একটু বেশি বলবো না কম বলবো? বেশি বললে একটা ঘটনা দেখানো যায় যে এইটা ছবি, আর কম। এটা তো চিরন্তন সত্য যে বয়েজ স্কুল এবং গার্লস স্কুল পাশাপাশি থাকলে সব থেকে একটা রোমহর্ষক ব্যাপার ছিল হচ্ছে সরস্বতী পুজোর নিমন্ত্রণ দিতে যাওয়া। এক্স্যাক্টলি, এটা আমাদের সময়ও ছিল। তাহলে তুই একটু বল। কিন্তু বিষয়টা যেহেতু আমি ওই যে বললাম, আমি একটু লাজুক প্রকৃতির, আমি কখনো না, মানে আমাদের স্কুলের উল্টো দিকেই গার্লস স্কুল, কিন্তু এবং ঘটনাচক্রে যেটা আমাদের বিদ্যানগর স্কুলের যারা বন্ধুবান্ধবরা আছে ওরা সবাই জানবে যে ওই গার্লস স্কুলের উল্টো দিকে একটা সেই 2 টাকার পেপসি হয় না, যেগুলো ফ্রুট পেপসি হয়, খেতে খুব ভালো, ওটা গার্লস স্কুলের উল্টো দিকে পাওয়া যেত একটা দোকানে। ঠিক আছে, তো ওই দোকানটায় ওই পেপসিটা আমার খেতে ভালো লাগতো, বাট ওখানে ওই গার্লস স্কুল আছে বলে আমি কোনোদিন না নিজে গিয়ে কিনতাম না। ঠিক আছে, এরকম মনে হতো যে একটা বন্ধু যাচ্ছে তাকে দিয়ে দিতাম, সে গিয়ে কিনে খেতাম। ওখানে গেলে মোটামুটি হ্যাঁ, মানে বুকের মানে ভেতরটা সেই ফাঁকা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, এতটাই লাজুক আমি। তো সেই জায়গা থেকে প্রেম ব্যাপারটা এত বুঝিনি, কিন্তু ওই যে হয় সারি সারি মেয়েরা যাচ্ছে, আমরাও স্কুল ছুটি হয়ে গেছে, আমরাও ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে আসছি, সেখান থেকে দেখা হচ্ছে চোখে চোখে, কারোর সাথে কথা, মানে কথা তো কারোর সাথেই হচ্ছে না, দেখা হচ্ছে, ওটাই মনে হয় যেন একটা আলাদা কিছু। তারপরে ওই একটা সবারই থাকে, জানি না তোমাদের ছিল কি না, যে হয় না যে মেয়েটাকে সবার ভালো লাগে, মানে একটাই মেয়ে আছে
তাকে সবার ভালো লাগে। তো এরকম হয়েছে। ওই বয়সে এটা তো অন্য দিকে চলে যাব, নাহলে বেশি এটা নিয়ে আলোচনা করা যাবে না। ওই বয়সে এটা খুব স্বাভাবিক। প্রথম যে ভালো লাগার জায়গাটা প্রথম হচ্ছে দেখতে কেমন, আর যদি পার্সোনালিটি থাকে বেশি তাহলে তো তখন পার্সোনালিটি বলে জিনিসটা আমাদের ডিকশনারিতে নেই। দেখতে সুন্দর হলেই ভালো লাগছে, ব্যাস এটাই আমার ব্যাপার। এই আর কি, স্বপ্ন দেখছে সবাই এই ব্যাপারটা নিয়ে, এটাই। চল আমরা কয়েকটা মজার প্রশ্ন করি তোকে। হ্যাঁ, আমার কাছে একটা খেড়ো খাতা আছে, সেই খেড়ো খাতা থেকে আমি মাঝে মধ্যে দেখে প্রিয় নায়ককে, বাংলা না হিন্দিতে? যেটা ইচ্ছে। প্রিয় নায়ক আমার বাংলায় জিতকে খুব ভালো লাগে। জিতকে ভীষণই ভালো লাগে। জিতের মুভিগুলো দেখিস? প্রচুর, মানে আমি একটা সময় ছিল জিতের কোনো মুভি বাদ দিইনি। জিতের সাথী তো একটা কাল্ট হিট আর কি, তো সেটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। কিন্তু তারপরেও যে মুভিগুলো হয়েছে ভালো। দেব মানুষ, জিৎ বললে দেবের কথা আসে। দেব মানুষটাকে আমার খুব ভালো লাগে, কিন্তু কেন জানি না আমার প্রথম দিকের জিতের অভিনয় বা জিতের পার্সোনালিটি অন্যরকম, হ্যাঁ দেবেরটা অন্যরকম। হ্যাঁ, মানে আমি তো ওই সময় বড় হচ্ছি জিৎ যখন এসছে, তো সেই জন্য জিৎকে একটা নায়ক হিসাবে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, গানে যদি বলি, মানে কার গান বা ঘরানাটা ভালো লাগে, লগ্নজিতা না সোমলতা? লগ্নজিতা দিই ভালো, কিন্তু মানে সোমলতা দিই যখন অপশানে আছে ওখানে আমি আর কাউকে রাখতে পারবো না। তার মানে সোমলতা 100 বার। আচ্ছা, তো প্রিয় খাবার কি চাইনিজ না মোগলাই, আমরা যেটা খেয়ে থাকি জেনারেলি, কাবাব টাবাব, কোন দিকে বেশি? সুস্বাদু যা কিছু আমার সব ভালো লাগে, ওরকম কোনো ব্যাপার নেই যে দলে তুই। তার মানে একদম সুস্বাদু হলেই হবে, মানে ওটা কি রান্না করেছো আমার দেখা দরকার নেই। যদি খেতে দুর্দান্ত হয়, মানে তুমি আমাকে যা খুশি খাওয়াতে পারো, কিন্তু ভালো হলেই হবে। বেড়াতে যাওয়া হয়, সুযোগ হয়? ছোটবেলা থেকে যাইনি, বাট বড় হওয়ার পরে ছোট ছোট করে কাছে পিঠেই কোথাও গেছি। কোনটা বেশি মনে টানে, পাহাড় না সমুদ্র? পাহাড়ে খুব বেশি গেছি বলতে পারবো না, ছোট ছোট পাহাড়ে গেছি, কিন্তু প্রপার যে পাহাড় সেটাই আমার যাওয়া হয়নি এখনও। যাবো অবশ্যই, আমি গেলে তবে ওই ব্যাপারটা বুঝতে পারবো। তবে পাহাড়ও ভালো, সমুদ্রও ভালো। আসলে আমি না একটু মানে বন্ধুপ্রিয় মানুষ। আমার যারা বন্ধুরা আছে না, আমি তাদেরকে খুব ভালোবাসি, এবং আমার বন্ধুরা আমার সাথে থাকলে, সেটা যদি একটা পাহাড় সমুদ্র ছেড়ে একটা রুমও হয়, সেটা আমার কাছে বেস্ট প্লেস। বাহ, সুন্দর সুন্দর। সিনেমার জগতে, সিনেমা তো দেখিস প্রচুর। বাংলা সিনেমা বলি, সত্যজিৎ রায়কে আগে রাখবি না মৃণাল সেনকে? আমি জানি এটা খুব কঠিন প্রশ্ন। দুজনকে হ্যাঁ, এখানে একজন বাছা। আর প্রিয় বাংলা সিনেমা কিছু আছে যেটা মানে তুই সব সময় দেখতে চাইবি, টিভিতে হোক বা সিনেমা হলে যদি এসে থাকে, এটা আরেকবার দেখতে হবে? না, আমি প্রচুর সিনেমা দেখি, ঠিক আছে, কিন্তু আমি কেন জানি না এই দুটো সিনেমা আমার সারাক্ষণ চোখে ভেসে থাকে। সেটা হচ্ছে বাংলায় বললে আলো বলে একটি সিনেমা ছিল। হ্যাঁ, একদম মনে আছে আমার। আলো সিনেমাটি আমি যে খুব দেখি এমনটা নয়, ওটা আমি ছিল না, ওটা ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, ওইটা যখন আমি প্রথমবার দেখেছিলাম, আমি অঝোরধারায় কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম জানি না, কিন্তু ওই সিনেমাটা খুব ছুঁয়ে গেছিলো। আলো সিনেমাটা আমার বাংলা সিনেমার মধ্যে সব সময়ের জন্য প্রিয়। এবং তারপরে প্রচুর ভালো সিনেমা এসছে, কিন্তু আমি সেটাকে আলাদা করে আর ওইভাবে বলছি না। আর হিন্দিতে হলে থ্রি ইডিয়টস, ওটার পরে আর অন্য কিছু। হ্যাঁ, ও মানে ওটার পরে আর কিছু হয় না। সিনেমা সবই ভালো হচ্ছে, কিন্তু ওই দুটো কোথাও একটা আলাদা করে জায়গা রয়েছে, ওই জন্যই বললাম। ব্যান্ড হিসেবে যদি বলি, ব্যান্ড হিসেবে চন্দ্রবিন্দুকে আগে রাখবি না ভূমিকে? দুজনকেই আগে রাখবো। চন্দ্রবিন্দু আমার ভীষণই প্রিয় ব্যান্ড। মানে চন্দ্রবিন্দু যেভাবে হিউমার দিয়ে লিরিক্সগুলো লেখা এবং যে কম্পোজিশন, সেগুলো আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি প্রচুর গাই, আমার সোশ্যাল মিডিয়াতে চন্দ্রবিন্দুর প্রচুর গান গেয়েছি আমি, এবং পাঠ করে গিয়েছি। ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং ঘটনা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর একটা গান আছে যে আমাকে রোগা বলো না, ওইটা দিয়ে আমার প্রচুর রিলস ভাইরাল হতে থাকে।
ওই আমাকে রোগা বলো না, যে 3টে স্টেপে করা আছে, রোগা বলো না, বেটে বলো না, মোটা বলো না, না মোটা বলো নাটা, হ্যাঁ হ্যাঁ। এইবারে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন এগুলো আমি করে করে ছাড়ছিলাম তখন আমাকে সবাই রিকোয়েস্ট করলো যে দাদা আমাদেরকে সবাই মোটা বলে, আমাদের জন্য কিছু হবে না? তো বলতে আমি ওই সুরেই মোটা বলো নার একটা প্যারোডি বলা যায় লিখে দিয়েছি এবং সেটা প্রচুর জনপ্রিয় হয়েছে। মানে প্রায় ইনস্টাগ্রামেই প্রায় 4 মিলিয়নের মতো ভিউজ হয়েছে ওইটা। মানে চন্দ্রবিন্দু আমার খুবই প্রিয়, ঠিক আছে। আর ভূমি তো ডেফিনেটলি প্রিয়, সেটা নিয়ে কোনো কথা নেই। অবশ্যই ভূমি মানে ভূমি, একসাথে ভূমি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোর কাছে একবার জানতে চাইব যে গানপিয়ন যে কাজটা করছে সেই কাজটাতে তোর কি কোনো সাজেশন আছে যে মানে আরও এই ধরনের কাজ করলে ভালো হয়, বা যে কাজটা অলরেডি করছে সেটাকে আরও কিভাবে ভালো করা যায়, বা আরও আরও প্রেজেন্টেবল করা যায় কাজটাকে, যাতে লোকের চোখে পড়ে? প্রথমত গানপিয়নকে নিয়ে প্রথমে ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে একটা কাজ করছে গানপিয়ন। আমাদের মতো যারা নতুন, আমরা যারা কাজ করছি বহুদিন থেকে চেষ্টা করছি, যারা বুঝতে পারছি না এক্স্যাক্টলি এখান থেকে নাকি এখান থেকে নাকি এখান থেকে, তো তাদের জন্য গানপিয়ন একটা খুবই ভালো কাজ করছে যে এই রকমভাবে পুরো ব্যাপারটা একটা শো অর্গানাইজ করা থেকে শুরু করে আজকে এই যে পডকাস্ট, আগামীতে আরও যদি এরকম কনসেপ্টের আরও কিছু থাকে যেখানে মানুষকে আমরা কানেক্ট করতে পারবো, সেরকম কিছু করলে অবশ্যই ভালো। সেখানে আমিও যেভাবে পাশে থাকতে পারি আমি চেষ্টা করব সেভাবে থাকার। এবং আমি অবশ্যই বলবো যে যেরকমভাবে আমরা ছোটো ছোটো টিকিটেড কনসার্টগুলোর দিকে তাকাচ্ছি, এরকমভাবে আমরা আরও বড় পরিসরে, আমি শুনলাম যেটা আসছে কিছুদিনের মধ্যেই, এবং আরও যত বড় পরিসরে পৌঁছে যাওয়া যায় বিভিন্ন মানুষের কাছে, গানপিয়ন পৌঁছে যাক। আমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, সাপোর্ট সবসময় থাকবে গানপিয়নের প্রতি। এবং আমিও চাইবো গানপিয়নের হাত ধরে যেন আমিও এগোই, আমার মতো আরও যারা কাজ করছে তারা সবাই এগোক, এভাবে গানপিয়নকে আমি দেখতে চাইছি। অসাধারণ। দর্শক, আমরা প্রায় অনুষ্ঠান শেষ করে ফেলেছি আজকের আড্ডাটা। তো আমরা যেরকম গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠানে প্রবেশ করেছিলাম, ঠিক একইভাবে গান শুনতে শুনতে বিদায় নেব। তো কমলকে আমি রিকোয়েস্ট করব, কমল আরেকটা গান আমরা শুনতে চাই তোমার কাছ থেকে। অবশ্যই। তুমি কি শোনাবে? স্বরচিত শোনাবে না একটা প্রচলিত শোনাবে? আমি স্বরচিতই শোনাবো একটা, এবং আমার মনে হলো যে এই গানটা এখন শোনানো দরকার এবং এইটা শুনেই শেষটা বোধহয় ভালো হবে। আচ্ছা। তো সেই কারণে এই গানটা আমি পুরোটা শোনাবো না, হাফটা শোনাবো, এবং সেটা দিয়েই অনুষ্ঠানটা আমরা শেষের দিকে যাই। কিন্তু তার আগে আমি একটু বলে নিই, গানপিয়নকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, তোমাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য। এবং অবশ্যই কণাদা, বিপ্রদা এবং গানপিয়নের সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে, যারা পোস্টার এডিট করে, যারা শ্যুট করছে আজকে, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা সবাই মিলে যে একটা সুন্দর আড্ডা দিলাম, এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো, এখন যে গানটা শোনাবো, পুজো আসছে, এখনও এসে পড়েনি, তো স্বরচিত গান বললাম, তো পুজো নিয়ে একটা কাজ আমরা করেছিলাম। সে গানটা খুব বেশি মানুষ শুনেছে এমনটা নয়, কিন্তু আমার মনে হয়েছিল গানটা বেশ ভালো বানিয়েছিলাম আমরা, কেন শোনেনি জানি না, ওই অ্যালগরিদম হতে পারে। তো সেই গানটার দুটো লাইন শোনাই, যাতে পুজোর আবহটা আমরা এখন এখান থেকে মাখতে পারি। অসাধারণ, অসাধারণ। তো শোনাই। দেখো শরতে শিউলির গন্ধে বাঙালির শিরায় শিরায় আর রন্ধ্রে, দেখো শরতে শিউলির গন্ধে বাঙালির শিরায় শিরায় আর রন্ধ্রে, আকাশ জুড়ে আজ মেঘের খেলা, হাসে প্রকৃতি আপন আনন্দে। দেখো শরতে শিউলির গন্ধে বাঙালির শিরায় শিরায় আর রন্ধ্রে, আকাশ জুড়ে আজ মেঘের খেলা, হাসি প্রকৃতি আপন আনন্দে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে হন দেবী পক্ষ উদয়িনী,
আসে মহিষাসুর মর্দিনী, আসে মহিষাসুর মর্দিনী, আসে মহিষাসুর মর্দিনী, মা মহিষাসুর মর্দিনী। দেখো শরৎ শিউলির গন্ধে বাঙালির শিরায় শিরায় আর রন্ধ্রে, আকাশ জুড়ে আজ মেঘের খেলা, হাসি প্রকৃতি আপন আনন্দে। গ্রাম শহর জুড়ে আজ উৎসব মেজাজে নাচছে বাঙালির মন, কাশিউলি ছাতিমের গন্ধে আনন্দে জাগছে শিহরণ। গ্রাম শহর জুড়ে আজ উৎসব মেজাজে নাচছে বাঙালির মন, কাশিউলি ছাতিমের গন্ধে আনন্দে জাগছে শিহরণ। তার দয়ায় ওঠে দেখো চন্দ্র সূর্য, তার দয়ায় ওঠে দেখো চন্দ্র সূর্য, তার দয়ায় ফোটে কামিনী। আসে মহিষাসুর মর্দিনী, আসে মহিষাসুর মর্দিনী, আসে মহিষাসুর মর্দিনী, আসে মহিষাসুর মর্দিনী। সাবধান নহে অপরাধীর দল, সাবধান নহে দুষ্ট, সামলে নে তোর অপকর্ম, মা তাতেই যে হবেন তুষ্ট। দু নয়ন জুড়ে যার বিশ্বজগৎ, দু নয়ন জুড়ে যার বিশ্বজগৎ, ত্রিনয়নে আছে বন্ধি। আসে মহিষাসুর মর্দিনী, 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 মা মহিষাসুর মর্দিনী। অসাধারণ, অসাধারণ। আমাদের আজকের আড্ডা সঙ্গীত শিল্পী শ্রী কমল দাসের সাথে এখানেই শেষ হলো। আমরা আবার একটা এপিসোড নিয়ে আমাদের গান পিয়নের পডকাস্ট চ্যানেল গান পাগলে আবার ফিরে আসব কয়েকদিনের মধ্যেই। ততদিন পর্যন্ত টাটা, নমস্কার।